রমেশ আর অনামিকা শহরে গেছে। তারা নিজেদের দুই বাচ্চা হরিশ আর ভাবনাকে বাড়িতেই ছেড়ে গেছে। এবার তাদের খুব পেপাসা পেয়েছে। জল চাই করে তারা বলছে, আর বাড়িতে এক ফোঁটা জল নেই। সারদা কাকি, যাই বলো না কেন, যা কথাই বলে তুমি অনুরোধ করো না কেন, আমি তোমাকে এক কলসি তো কি এক গ্লাসও জল দেব না। এখানে দাঁড়িয়ে তুমি ভাবছোটা কি? বাচ্চাদের জন্য জল দেবে না অপর্ণা? এভাবে সারদা অপর্ণার কাছে জলের জন্য অনেক অনুরোধ করে, কিন্তু তা সত্ত্বেও অপর্ণার মন আর গলে না। উল্টো পরিস্থিতি আরো খারাপ হয়ে ওঠে। সে সারদাকে গা ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেয়। ফলে সারদা মনে খুব কষ্ট পায়। মনে কষ্ট নিয়ে সারদা নিজের জলের পাত্র নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে শহরে গরিব মজদুরদের একটি কলোনি ছিল। সেই কলোনিতে একটি ছোট্ট ঘরে রমেশ আর অনামিকা থাকত। সেখানে একটা টেবিল ছিল, একটা পাখা, একটা জলের পাত্র, 2-3টে রান্না করার বাসন আর একটা ছোট্ট গ্যাস। ওই ঘরের মধ্যেই রমেশ এক কোনায় বসে বসে মনের দুঃখে চোখের জল ফেলছিল। ঠিক সেই সময় অনামিকা আসে। হ্যাঁ গো, মনে কি কষ্ট হলো যার জন্য এত কাঁদছো তুমি? শুধু এটা জিজ্ঞাসা করো না আমার কি হয়েছে, জিজ্ঞাসা করো এই গ্রীষ্মে কি কি হয়েছে। সব সম্বন্ধ যে ভেঙে গেল। আচ্ছা, তার মানে গ্রামে মা বাবা বাচ্চাদের কথা ভেবে তুমি চিন্তা করছো? তাহলে কি তুমি চিন্তা করছো না অনামিকা? শুধু কি আমারই চিন্তা হচ্ছে? আমি এটা বলে তো তোমায় মিথ্যে কথা বলতে পারবো না যে আমার একেবারেই চিন্তা হচ্ছে না। চিন্তা তো খুবই হচ্ছে। যখনই গ্রামে কোনো রকমের কোনো সমস্যা হতো, তখন আমরা শাশুড়ি বৌমা মিলে একসাথে দাঁড়িয়ে থাকতাম, সর্বক্ষণ একে অপরের মনোবল বাড়াতাম। আমাদেরকে দেখে সারা গ্রামবাসীরা কতই না মনে মনে জ্বলতো। সেই শাশুড়ি বৌমার একতাবদ্ধতাকে এই গ্রীষ্ম কিভাবে আলাদা করে দিল। আর বাচ্চারা মা বাবাকে ছেড়ে কতই না কষ্টে আছে। সে সময় বাচ্চাদেরকে কত বললাম চল আমাদের সাথে শহরে, কিন্তু তারা তখন জেদ ধরে বসলো যে না, আমরা থাকলে দাদু ঠাকুমার সাথেই থাকবো। হ্যাঁ অনামিকা, বাচ্চারা সেখানেই জন্ম নিয়েছে কিনা, তারপর তারা বড় হয়েছে সেখানে। তাদের বেশিরভাগ সময় দাদু ঠাকুমার সাথেই সময় কাটে, কিন্তু তারা জানে না সেখানে যে কতখানি অসুবিধা। হ্যাঁ গো, শুধু তাই কেন হবে, আমরাও তো শ্বশুর শাশুড়ির সাথে সেই প্রথম থেকেই থেকেছি, কত সময় না কাটিয়েছি। খুব ভালো কিন্তু আমাদের দিন কেটেছে, তাই না? হ্যাঁ অনামিকা, যবে থেকে আমরা শহরে এসেছি এই গরমের জন্য আমরাও তো কষ্ট ভোগ করছি, জল নিয়ে, কারেন্ট নিয়ে, নিজেদের কাজকর্ম নিয়ে। কথা বলতে বলতে রমেশ আর অনামিকা দুজনেই চুপ হয়ে যায়। অন্যদিকে হরিশ আর ভাবনা, যারা গ্রামে থাকছিল, তারা গরম সহ্য করতে পারছিল না। হে ঈশ্বর, এই ভীষণ গরম, এই গরমে দিন কাটানো খুব কষ্টকর। এই ভীষণ গরম, এই ঘাম আমি সহ্য আর করতে পারছি না। কিছু একটা করতে হবে বোন, কিন্তু কি যে করি। সত্যি দাদা, আমিও তো তাই ভাবছি। এই গ্রীষ্ম আর সহ্য হচ্ছে না। ভেবেছিলাম যে ঠান্ডা জল দিয়ে স্নান করলে লাভ হবে, কিন্তু এখানে তো জলেরই সমস্যা। হ্যাঁ রে বোন, যদি আগে থেকে কথা জানতাম যে গ্রীষ্মকালে গ্রামে জল নিয়ে এত সমস্যা হয়, তাহলে মা বাবার সাথে আমরাও শহরে চলে যেতাম। হ্যাঁ রে দাদা, কিন্তু দাদা, মা বাবার শহরে গিয়ে কদিনই হয়েছে। যদি এখন জিজ্ঞাসা করি তাহলে তো তারা বারণ করে দেবে। হ্যাঁ রে বোন, কিন্তু এখন তো গ্রীষ্মকাল, তাদেরও তো গ্রীষ্মকালে অসুবিধা হবেই হয়তো। হতে পারে বোন, সব জায়গাতে গ্রীষ্মকালে গ্রীষ্ম তো হবেই। এসব কথা হচ্ছিলই ততক্ষণে প্রসাদ জমি থেকে বাড়ি ফিরে আসে। দাদু দাদু, এই গরমে আমরা থাকতে পারছি না, আমাদের জন্য একটা কুলার নিয়ে এসো না। হে ঈশ্বর, কারেন্ট বিল যে খুব বেশি, সেটা দেওয়া খুব কষ্টকর হবে বাবা। খাবার জন্য তো জলও নেই, একটা অন্তত ফ্রিজ তো আনতেই পারো দাদু। বাবা, আমরা যে গরিব লোক, এসব কেনার জন্য আমাদের কাছে টাকা কোথায়? আমাদের কুলার বা ফ্রিজের দরকার নেই, আমরা একটা এসি নিয়ে নিই দাদু। বাচ্চারা, একবার দেখো আমরা কোথায় আছি, তারপর বলো এসব। আমরা একটা কুড়ে ঘরে থাকি দাদু। তাহলে দাদু, আমরা কুড়ে ঘরে থেকে এসি লাগাতে পারি না? হরেশ, ভাবনা, আমি বিনতি করছি, কিছুদিন তোমরা অপেক্ষা করো। গ্রীষ্মটা গেলেই বর্ষা নেমে আসবে, তখন আর কোনো অসুবিধা হবে না। প্রসাদের এভাবে বোঝাতে দুই বাচ্চাই শান্ত হয়ে যায়। ওদিকে শহরে রমেশ আর অনামিকা খুবই দুঃখিত ছিল আর নিজেদের মধ্যে চর্চা করছিল।
অনামিকা, আমি শুধু এই কথাই ভাবছি, এই সপ্তাহেতে মাত্র আমি 2 দিনই কাজের জন্য গেছি। ওই 2 দিনে যা আমি টাকা পাবো তা দিয়ে কি করে হবে বলো দেখি। তাতে তো হবেই না গো, তাই জন্য তো আমি চাকরানির কাজ করছি। তুমি চাকরানির কাজ করছো, যে বাঁচা কোচা খাবার নিয়ে আসো, তা দিয়েই আমরা নিজেদের দিন কাটাচ্ছি। সে যদি না আনতে তাহলে আমাদের কি যে পরিস্থিতি হতো। এই শুধু কিছুদিনেরই কথা, গ্রীষ্ম চলে যাবে, তারপর বর্ষা নেমে আসবে, তখন আমরা নিজের গ্রামে ফিরে যাব। ততদিন আমি এখানে থাকতে পারবো না, আমরা কালকেই গ্রামে ফিরে যাব। এই গ্রীষ্মের কারণে যদি খরা নামে তাহলে আমরা মরেও যেতে পারি, আবার বাঁচলে বাঁচতেও পারি। তুমি কি বলো? তুমি যেখানে বলবে আমি সেখানেই থাকব। যদি বলো গ্রামে যেতে, তোমার সাথেই যাব, সেখানেই না হয় কিছু কাজ করে বেঁচে থাকব। অনামিকা এভাবে রমেশকে বলে। তারপর দেরি না করে অনামিকা আর রমেশ দুজনেই গ্রামের জন্য রওনা দেয়। ছেলে বৌমাকে শহর থেকে গ্রামে ফিরে আসতে দেখে প্রসাদ আর সারদা ভীষণ খুশি হন। এভাবেই দিন কাটছিল, কিন্তু দিনের পর দিন গ্রীষ্মের তাপ বেড়েই চলেছিল। যেহেতু গ্রামে জল ছিল না, তাই খরা নেমে আসে। তখন একদিন হরিশ বলে, মা, খুব যে খিদে পেয়েছে, পিপাসা পেয়েছে, আর যে সহ্য করতে পারছি না, কিছু করো মা। বাবা, যদি দাদার এই পরিস্থিতি হয় তাহলে আমরা কি করে বেঁচে থাকবো? জল, জল। এভাবে বাচ্চারা খুব কষ্ট পেতে লাগে। তাদেরকে দেখে অনামিকার চোখ ছলছল করে ওঠে। আমার বাচ্চারা, যদি আমি আমার চোখের জল দিয়ে তোদের পিপাসা মেটাতে পারতাম, কিন্তু এই তাপে সেটাও তো শুকিয়ে গেছে। এবার আমি কি করি? তোদের চোখের জল কি করে মুছি, তোদের পিপাসা কি করে মেটাই? এখানে বসে বসে কাঁদলে চলবে না বৌমা। তৃষ্ণা মেটাবার জন্য জল আনতে হবে, খিদে মেটাবার জন্য খাবার আনতে হবে। আর এখানে বসে থাকলে দুটো কাজই যে হবে না বৌমা। চলো আমরা জলের খোঁজ করি গে। একথা বলে সারদা আর অনামিকা দুজনেই সারা গ্রাম জলের খোঁজ করে, কিন্তু তারা এক ফোঁটাও জল কোথাও পায় না। সারা গ্রাম যেন শুকিয়ে গেছিল। মা, আমি আর আপনার ছেলে শহর থেকে ফিরে এসে ভুল করেছি কি? এ কথা এখন ভাবছো তোমরা? তোমরা না ফিরে এসে আমাদেরকে যদি সঙ্গে করে নিয়ে যেতে তাহলে ভালো হতো। হ্যাঁ মা, আমি ওখানে চাকরানির কাজ করতাম, অন্তত একবেলা খাবার পেতাম, তাতে আমাদের পেট ভরত। এখানে বাচ্চাদেরকে এভাবে খিদের তৃষ্ণায় দেখে খুব কষ্ট হচ্ছে। বুঝে উঠতে পারছি না যে আমি কি করব। আমরা কি শহরে ফিরে যেতে পারি? আবার শহরে ফিরে যাবার কথা বললে জানি না কি বলবেন। ছেলের সাথে আমি আর তোমার বাবা কথা বলবো। আমি যখন শহরে ছিলাম এ কথা আমি ওনাকে বলেছিলাম, কিন্তু উনি আমার কথা শোনেননি। উনি বলেছিলেন মা বাবা যেনারা আমায় জন্ম দিয়েছেন, সন্তানেরা যারা আমাদের থেকে জন্ম নিয়েছে, তাদেরকে ওভাবে গ্রামে ছেড়ে আমরা এখানে শহরে আছি, এটা আমার একদম ভালো লাগছে না। ছেলে ঠিকই কথা বলেছে, কিন্তু এই গ্রামে কিছুই নেই। এখানে জীবন কাটানো কত কষ্টকর তুমি দেখছো। একথা বলতে বলতে তারা রাস্তা দিয়ে যাচ্ছিলই হঠাৎ করে তারা একটা বোরিং পাম্প দেখতে পায়। তা দেখা মাত্রই যেন দুজনের প্রাণে প্রাণ ফিরে আসে। তারা ভীষণ আনন্দিত হয়ে ওঠে। ও মা, বোরিং! হ্যাঁ গো বৌমা, যতদূর আমি জানি এটা অনেক পুরনো পাম্প, এটাতে নিশ্চয়ই একটু তো জল হবেই। আর যদি এতে জল বেরোয় তাহলে সেই জল আমরা কি করে নিয়ে যাব সেটা বলুন তো। আমি বাড়ি থেকে গিয়ে একটা জলের ক্যান নিয়ে আসি। মা, আগে গিয়ে দেখি এর থেকে জল আসছে কিনা, চলুন দেখি। একথা বলে অনামিকা সেই হ্যান্ডপাম্পটিকে চালাতে লাগে। বারবার চালায়, কিন্তু তা সত্ত্বেও জল আর বেরোয় না। বারবার হ্যান্ডপাম্প করার পরে অনামিকা খুব ক্লান্ত হয়ে ওঠে। তারপর সারদা ভাবে একটু সে চালিয়ে দেখুক। হঠাৎ করে জল বেরোতে লাগে। তা দেখে শাশুড়ি বৌমা ভীষণ আনন্দিত হয়ে ওঠে। যাও বৌমা, বাড়ি থেকে একটা কলসি নিয়ে এসো। আচ্ছা বেশ মা। একথা বলাতে অনামিকা তাড়াতাড়ি করে বাড়ি আসে আর বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে এসে হ্যান্ডপাম্পের কাছে যায়। সারদা চাপা কলটি চালাতে লাগে আর তার থেকে জল বেরিয়ে আসতে লাগে। বাচ্চারা জল দেখে তাতে আনন্দে খেলতে লাগে। আজ এই পর্যন্ত। নতুন গল্প নিয়ে আবার তাড়াতাড়ি হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।